এখন আমরা আমাদের সারপ্রাইজ টেস্টের ফিজিক্সের প্রথম কোশ্চেনটা সলভ করব। তো আমাদের প্রথম কোশ্চেনটা এসেছিল আমাদের কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টার থেকে। এখন কোশ্চেনে বলা আছে 50 কেজি ভরের একজন লোক 60 কেজি ভরের একটি বস্তা নিয়ে 5 মিটারের একটি রাস্তা পার হয়ে গেল। রাস্তার পাশে 200 মিটার উচ্চতার একটি বিল্ডিং এর সাথে 30 ডিগ্রি কোণে রাখা 40 মিটারের একটি মই দ্বারা 10 সেকেন্ডে বিল্ডিং এ উঠে গেল। এখন রাস্তায় হাঁটতে তার কৃত কাজ কত। এখন দেখো ভাই কোশ্চেনের এতটুকু অংশে বলা হয়েছে তার রাস্তায় হাঁটার কথা এবং পরবর্তী লাল কালিতে লেখা অংশে বলা হয়েছে তার বিল্ডিং এ ওঠার কথা। এখন দেখো আমাদের কোশ্চেনে ভাই মূলত চাওয়া হয়েছে রাস্তায় হাঁটতে কৃত কাজ কত। আবারও বলছি, রাস্তায় হাঁটতে কৃত কাজ কত। তার মানে আমরা যদি এই অংশটুকু বিবেচনা করি তাহলে আমরা আমাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাচ্ছি। আমাদের এই কোশ্চেনটা সলভ করার জন্য এতটুকু বা লাল কালিতে লেখা অংশে কোনো প্রয়োজনই পড়ছে না। এই অংশটুকু মূলত দেওয়া হয়েছিল আমাদের কনফিউজ করার জন্য। এখন প্রথম অংশটা আবার পড়ি। 50 কেজি ভরের একজন লোক 60 কেজি ভরের একটা 60 কেজি ভরের একটা বস্তা নিয়ে 5 মিটার একটি রাস্তা পার হয়ে গেল। এখানে একটা রাস্তা আছে, একটা ব্যক্তি তার মাথায় বোঝা নিয়ে রাস্তা পার হচ্ছে। এখন দেখো ভাই, যেহেতু সে রাস্তা পার হচ্ছে অবশ্যই তার একটা বেগ থাকবে, কিন্তু আমাদের এই কোশ্চেনে বেগের কথা বলা নেই। তাহলে আমাদের ধরে নিতে হবে ব্যক্তি সমবেগে যাত্রা করছে বা একটা ইউনিফর্ম ভেলোসিটিতে যাত্রা করছে। যেহেতু সে সমবেগে যাত্রা করছে তার মধ্যে কোনো ত্বরণ নেই। যেহেতু তার মধ্যে কোনো ত্বরণ নেই, আমরা বলতেই পারি তার উপর কোনো বল বা এফ প্রযুক্ত হচ্ছে না। যেহেতু তার উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না, তার কৃত কাজের পরিমাণ হচ্ছে 0, অর্থাৎ কোনো কাজ হচ্ছে না। এখন দেখবো বিভব শক্তিজনিত ব্যক্তির কোনো কাজ হচ্ছে কিনা। দেখো আমরা জানি বিভব শক্তিজনিত কাজ হচ্ছে mg ডেল এইচ। এইখানে ডেল এইচ হচ্ছে উচ্চতার পরিবর্তন, এবং ব্যক্তি যেহেতু রাস্তা পার হচ্ছে এবং রাস্তা যেহেতু পৃথিবীর সাথে আনুভূমিক, অর্থাৎ ব্যক্তির উচ্চতার কোনো পরিবর্তন হচ্ছে না। যেহেতু উচ্চতার কোনো পরিবর্তন হচ্ছে না, ডেল এইচ এর মান আমাদের 0 আসবে। যেহেতু ডেল এইচ এর মান 0, বিভব শক্তিজনিত কাজ mg ডেল এইচ এর মানও চলে আসবে 0। অর্থাৎ এই ব্যক্তির গতিশক্তি বা বিভব শক্তি কোনো কারণে কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ তার কৃত কাজের টোটাল পরিমাপ হচ্ছে 0। এখন দেখো আমাদের অপশনে 0 আছে কি না, আমাদের অপশনে কোনো 0 নেই, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার হবে কোনোটি। আমরা এখন আমাদের ফিজিক্সের সেকেন্ড কোশ্চেনটা সলভ করব, এবং এই কোশ্চেনটা এসেছিল আমাদের জড়ত্বের চ্যাপ্টার থেকে। তো এখানে একটা সার্কিট দেওয়া আছে এবং সার্কিটের প্রত্যেকটা রোধের মান হচ্ছে 10 ওহম, এবং এই সার্কিটে একটা 50 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে। আমাদের কাছে সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্যরোধটা জানতে চাওয়া হয়েছে। তো এই সার্কিটটা আমাদের প্রথম দেখায় একটু জটিল মনে হতে পারে, কিন্তু এই সার্কিটটা আসলে অনেক সহজ, কারণ এইখানে একটি শর্ট সার্কিট আছে। তো এই সার্কিটটা আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি। তো সিম্পলিফাই করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, যখন কোনো একটা তার থাকবে, তারের মাঝখানে কোনো রোধ থাকবে না, তাহলে এই পয়েন্টে যে বিভব পাবো এই পয়েন্টেও আমি সেম অ্যামাউন্টের বিভব পাবো, এই পয়েন্টেও একই বিভব পাবো, অর্থাৎ সম্পূর্ণ তার জুড়ে আমি একই বিভব পাবো। যেহেতু তাদের বিভব একই, আমরা তাদেরকে একটা পয়েন্ট হিসেবে ধরতে পারি, অথবা তাদেরকে যেমন একটা নাম দিতে পারি। ধরো এটা যদি এ পয়েন্ট হয়, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। এখন কোনো একটা তারের মাঝখানে যদি রোধ থাকে, তো এই রোধের কারণে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, অর্থাৎ এখানে যদি আমাদের বিভব V1 হয়, এখানে অবশ্যই বিভব V1 হবে না, এখানে অন্য একটা বিভব হবে, তার নাম আমরা V2 দিতে পারি। তো কারেন্ট যদি এই বরাবর ফ্লো হয়, তো আমাদের V1 ইজ গ্রেটার দ্যান V2, কারণ আমরা জানি অবশ্যই কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে ফ্লো করে। এখন যেহেতু এখানে বিভব দুটো আলাদা, আমরা এই দুটো পয়েন্টের নামও দিব আলাদা। এখানে যদি V1 বিভবের জন্য এই পয়েন্টের নাম A হয়, এই পয়েন্টের নাম আমরা A ব্যতীত অন্য যে কোনো কিছু দিতে পারি, ধরো B দিলাম। এখন এখানে যা শিখলাম আমরা এই সার্কিটে অ্যাপ্লাই করব। সার্কিটের ব্যাটারি থেকে কারেন্ট A বরাবর যাচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে।
এই কারেন্ট যখন এই পয়েন্টে যাবে, এই পয়েন্টের নাম যদি আমরা এ দিই, এই পয়েন্টের নাম অবশ্যই এ হবে, কারণ এই দুই পয়েন্টের মাঝখানে কোনো রোধ নেই, আমরা তাদের বিভব একই এবং দুইটা পয়েন্ট সেম। এখন এই পয়েন্টে যখন এই পয়েন্টে যাবে তখন এই পয়েন্টের নাম এ হবে, আবার এই পয়েন্টে যখন এই পয়েন্টে যাবে এখানে কোনো আমাদের ভোল্টেজ ড্রপ নেই, তাই এই পয়েন্টের নাম হবে এ পয়েন্ট। সিমিলারলি এই পয়েন্টের নাম হবে এ পয়েন্ট, এই পয়েন্টের নাম হবে এ পয়েন্ট। এখন এই পয়েন্ট থেকে যখন আমরা এই পয়েন্টে আসবো, যেহেতু এখানে মাঝখানে একটা রোধকে আমাদের পার করতে হচ্ছে, তো এই পয়েন্টের নাম আমাদের দিতে হবে বি পয়েন্ট। তো বি পয়েন্ট যদি এটা যদি বি পয়েন্ট হয়, এটা অবশ্যই বি পয়েন্ট হবে, কারণ কোনো রোধ নেই মাঝখানে। এখন দেখো আমাদের পয়েন্টিং শেষ, এখন আমরা সার্কিটটাকে সিম্পল করে লিখব। এখন সার্কিটটা যদি আমরা একটু খেয়াল করি, এইখানে আমাদের যে পরিমাণ বিভব আছে এইখানেও ঠিক সেম পরিমাণ বিভব আছে, অর্থাৎ এই অংশে এবং এই অংশে আমাদের কোনো ভোল্টেজ ড্রপ হয়নি। যেহেতু ভোল্টেজ ড্রপ হয়নি, এখানে আমরা রোধগুলো ব্যবহার না করে যদি শুধু একটা তারও ব্যবহার করতাম, বলতে পারতাম এখানে কোনো ভোল্টেজ ড্রপ হয়নি। অর্থাৎ এখানে রোধ থাকা যে কথা, রোধ না থাকাও একই কথা। এখন সার্কিটটা যদি আমরা একটু সুন্দর করে লিখি, আমরা লিখতে পারি, সার্কিটটাকে যদি আমরা একটু সুন্দর করে রাখি তাহলে আমরা দেখব সার্কিটটা দেখতে এমন হচ্ছে। একটা ব্যাটারি, ব্যাটারি এই সাইড হচ্ছে এ পয়েন্ট, ব্যাটারির প্লাস অংশের সাথে আমাদের এ পয়েন্ট এবং নেগেটিভ অংশের সাথে আমাদের বি পয়েন্ট, এবং এ বি এর মাঝখানে একটা রোধ আছে 10 ওহম, আবার এ বি এর মাঝখানে আরেকটা রোধ আছে 10 ওহম। এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে দুইটি রোধ প্যারালাল অবস্থায় আছে, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লিখতে পারি 1/10 প্লাস 1/10 হোল ইনভার্স। তো এখন আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা চলে আসবে 5। এর জন্য আমরা শর্টকাট ফলো করি, এখানে দেখো দুইটা রোধ আছে এবং দুইটা রোধের মান একই, তাহলে আমাদের টোটাল তুল্য রোধ হবে 10/2। রোধ আছে দুইটা আর একটা রোধের মান হচ্ছে 10, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 5। সারপ্রাইজ টেস্টের সলভ ক্লাসের যদি কেমিস্ট্রি পার্টটুকু দেখি, কেমিস্ট্রির ফার্স্ট কোশ্চেন যদি আসি, ক্লোরিনের 16তম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম নাম্বার হলো, 4টি অপশন দেওয়া আছে কোনটি হবে। তাহলে আমরা ফার্স্টে ক্লোরিন ইলেকট্রন বিন্যাস যদি দেখি, ক্লোরিন 17, সেক্ষেত্রে হয় 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। আচ্ছা, তাহলে যদি ফার্স্টে আমরা হলো প্রধান কোয়ান্টাম নাম্বার দেখি, প্রধান কোয়ান্টাম নাম্বার নির্ভর করে হলো পর্যায়ের উপরে। এখানে পর্যায় কয়টি, লাস্টের এটা দেখলে বোঝা যাবে পর্যায় 3টি, সো এন এর মান হবে 3। আচ্ছা, যদি সহকারী কোয়ান্টাম নাম্বারে আসি, সেক্ষেত্রে এল এর মান নির্ভর করে এন এর উপরে, এল ইজ ইকুয়াল টু n-1। তাহলে টোটাল এখানে এল আছে কয়টি, 3 - 1 2, আর সেক্ষেত্রে এল এর মান 0 থেকে শুরু হয়, সো এল এখানে মোট 0 1 2 তিনটা আছে। কিন্তু এখানে যেহেতু এটা পি অরবিটাল, সো এস অরবিটালের জন্য 0, পি অরবিটালের জন্য 1 এবং ডি অরবিটালের জন্য 2, সো পি এর জন্য এল এর মান হবে 1। এবার যদি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে আসি, সেক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসে যদি অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন প্রবেশগুলো যদি দেখি, এটা যদি এস অরবিটাল হয়, লাস্টে এটার জন্য এটা পি অরবিটাল। এস এর ক্ষেত্রে অরবিটাল সংখ্যা একটি আর পি এর জন্য 3টা। আচ্ছা, ইলেকট্রন তাহলে এস এ 2টা আছে যেহেতু, একটি 2টি, এবং পি এ রয়েছে 5টি। ফার্স্ট ইলেকট্রন এইটি, সেকেন্ড এইটি, থার্ড এইটি। যেহেতু ইলেকট্রন সমূহ প্রবেশের সময় প্রথম অবস্থায় সবগুলো একইমুখী অবস্থায় থাকে, সেহেতু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। ফোর্থ ইলেকট্রন যদি দেখি, এটা প্রবেশ করবে নিম্নমুখী, ফিফথ ইলেকট্রনও নিম্নমুখী। এখন এম এর মান যদি নির্ণয় করতে যাই, তাহলে পি অরবিটালের ক্ষেত্রে এটা হলো 0, বাম পাশে আসলে হবে -1, ডান পাশের ক্ষেত্রে +1। এখন 16তম ইলেকট্রন যদি দেখি, এখানে মোট রয়েছে 17টি ইলেকট্রন, সেক্ষেত্রে P5, 16তম ইলেকট্রন প্রবেশ করেছে P4 হিসেবে। তাহলে P4 যদি দেখি 4 নম্বর ইলেকট্রন পিতে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 নম্বর ইলেকট্রন হলো এইটি, পি অরবিটালের ক্ষেত্রে ফোর্থ ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে এম এর মান হলো -1।
সো এম এর মান -1। এবার যদি স্পিন কোয়ান্টাম নম্বরে আসি, সেক্ষেত্রে দেখো যেহেতু স্পিন এটা নিম্নমুখী, সো এই জন্য হবে -1/2। আর যদি ঊর্ধ্বমুখী হতো সেক্ষেত্রে +1/2 হতো। যেহেতু 4th ইলেকট্রন নিম্নমুখী হিসেবে প্রবেশ করছে, সো এস এর মান হলো -1/2। 4টি কোয়ান্টাম নাম্বার হলো 16তম ইলেকট্রনের জন্য এইটি। এটার সাথে যদি মিলাই 4 নম্বর অপশন যদি দেখি, এন এর মান 3, এল এর মান 1, এম এর মান -1, এস এর মান -1/2। সো এটার ক্ষেত্রে অ্যান্সার হবে 4। আমরা যদি দ্বিতীয় পার্টটুকু দেখি, এখানে বলছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কোনো দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করা হলে ক্যাথোডে কত গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু জমা হবে। 4টি অপশন আছে, আমরা যদি দেখি অ্যালুমিনিয়াম ফার্স্টে বিক্রিয়া দেখি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটাকে যদি তড়িৎ বিশ্লেষণ যদি করা হয়, অ্যালুমিনিয়ামের 3+ প্লাস 3 ক্লোরিন মাইনাস। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু অ্যালুমিনিয়াম 3+ আর এটা হলো ধাতু, ক্যাথোডে গিয়ে জমা হবে। সো ক্যাথোডে জমা হওয়ার ক্ষেত্রে এটি ক্যাথোড থেকে 3টা ইলেকট্রন নেবে। অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3 ইলেকট্রন, সেক্ষেত্রে ক্যাথোডে এটা অ্যালুমিনিয়াম হিসেবে জমা হবে। সো 3টা ইলেকট্রন যদি অ্যালুমিনিয়াম গ্রহণ করে সেক্ষেত্রে 3 ফ্যারাডে তড়িৎ লাগবে। এখন যেহেতু তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছে 1 ফ্যারাডে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 3 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম জমা হয়। অ্যালুমিনিয়ামের যে ভরটুকু আছে, অ্যালুমিনিয়াম ভর হলো 27। এখানে যেহেতু 3 ফ্যারাডে চালনা করা হয়নি, 1 ফ্যারাডে চালনা করা হয়েছে, সো 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম জমা হয় 27/3, 9 গ্রাম। সো এই ক্ষেত্রে অপশন যদি আমরা দেখি, 2 নম্বর অপশনে আছে 9। সো 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম জমা হবে 9 গ্রাম। তো আজকে যদি আমরা আমাদের ম্যাথ পার্টে যাই, আমাদের যে তোমাদের জন্য যে সারপ্রাইজ টেস্টটা ছিল, এই টেস্টের ম্যাথ পার্টে আমি 4টা কোশ্চেন করছিলাম। চলো ওই কোশ্চেন সলভগুলো দেখে নিই। তো প্রথম কোশ্চেনটা করছিলাম x² এর সাপেক্ষে sin x এর অন্তরক সহগ নির্ণয় করো। তোমাদের কোশ্চেনে একটু ভুল ছিল, ওখানে x ছিল, এটা প্রিন্টিং মিস্টেক। আমি তোমাদের সকলকে নাম্বার দিয়ে দিয়েছি এর জন্য যদিও, কিন্তু আমাদের মেইন কোশ্চেনটা ছিল x² এর সাপেক্ষে sin x এর অন্তরক সহগ নির্ণয় করো। তো এটার মানে কি, অন্তরক সহগ বা কোএফিসিয়েন্ট মানে কি? তো আমাদের নির্ণয় করতে হবে এরকম একটা জিনিস, d/dx² sin x। ঠিক আছে, আমাদের এই জিনিসটা নির্ণয় করতে হবে, মানে কোএফিসিয়েন্ট অফ x²। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, এটা কিন্তু আমরা জেনারেল ফর্মে করলে কিন্তু এটা অনেক টাফ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, আমরা এটাকে এভাবে লিখতে পারি, d sin x divide dx into dx divide dx²। ঠিক আছে, আমরা কিন্তু এটা এভাবে লিখতে পারি। আমরা যদি এটাকে উল্টিয়ে দেই, মানে ভাগ হিসাবে রাখি, dx² divide dx, আর উপর থাকে হলো তোমার dx sin x। ঠিক আছে, তো উপরের টুকুকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, sin x এর ডিফারেন্সিয়েশন কি আসে? cos x। আর এখানে কার ডিফারেন্সিয়েশন? x এর সাপেক্ষে x² এর ডিফারেন্সিয়েশন। x এর সাপেক্ষে x² এর ডিফারেন্সিয়েশন কি আসে? 2x। এটাই হলো আমাদের 1 নম্বর কোশ্চেনের অ্যানসার। তার মানে আমাদের যদি এরকম কোনো কিছু থাকে, তাহলে আমরা এটাকে একটু এভাবে সিম্পলিফাই করে নেব। সিম্পলিফাই করার পরে দেখবো যে আমাদের ম্যাথটা অনেক ইজি ছিল। ঠিক আছে, এটা যেহেতু একটু ট্রিকি ছিল, তোমাদের নিয়মটা জানা দরকার ছিল। তারপর আমাদের কোশ্চেনটা ছিল যে পরপর 4টি ফুটবল ম্যাচের ফলাফল কেমন হতে পারে। হ্যাঁ, আগে আমরা এটাকে একটু ভিজুয়ালাইজ করি। ভিজুয়ালাইজ করলে তারপরে আমরা ম্যাথ টার্মে যাই। ধরো আমার 4টা ফুটবল ম্যাচ আছে। এটা হলো আমাদের ম্যাচ নাম্বার 1, 2, 3, 4। ঠিক আছে, এখন প্রত্যেকটা ফুটবল ম্যাচে কি কি হতে পারে? হয় জিতবো, নয় ড্র হবে, নয় হারবো। তো তার মানে পসিবিলিটি আমার কয়টা? 3টা। কি কি? উইন, ড্র অর লুজ। সেম এইগুলোর ক্ষেত্রে 3টা করে আমার পসিবিলিটি, উইন, ড্র অ্যান্ড লুজ, উইন, ড্র অ্যান্ড লুজ, উইন, ড্র অ্যান্ড লুজ। দেখো আমাদের টোটাল কয়টা পসিবিলিটি আছে? প্রথম ম্যাচের ক্ষেত্রে আমার 3টা, দ্বিতীয় ম্যাচের ক্ষেত্রে 3টা, তৃতীয় ম্যাচের ক্ষেত্রে 3টা, চতুর্থ ম্যাচের ক্ষেত্রে 3টা। তার মানে আলটিমেটলি আমার কয়টা হয়? আলটিমেটলি হয় আমাদের 3⁴ পসিবিলিটিস। এটা হলো তোমার, যদি আমি লং টার্মে চিন্তা করি। এখন যদি তোমাকে বলতো যে না,
10টা ম্যাচে তোমার কতটুকু পসিবিলিটিস আছে, হ্যাঁ ফলাফল কেমন হতে পারে। তোমাকে যদি বলতো 20টা ম্যাচে কয়টা, 50টা ম্যাচে কয়টা, তখন কিন্তু তুমি এভাবে টাইমে টাইমে লেখা তোমার পক্ষে সম্ভব ছিল না। তো এই ক্ষেত্রে কি আমরা শর্টকাট ফর্মুলা ইউজ করবো, এটা জাস্ট তোমাদের ডেমোটা দেখালাম যে আসলে কিভাবে এটা ক্যালকুলেট করা হয়। শর্টকাট ফর্মুলাটা কি, যেটা ছোট, হ্যাঁ মানে যেটাতে আমরা কোনো কিছু রাখবো ওটাকে লিখবো নিচে। যেমন এইখানে আমাদের ম্যাচ কয় ধরনের হতে পারে, 3 ধরনের হতে পারে, মানে ম্যাচের ফলাফল কয়টা, 3টা, ফলাফলটা যেখানে আমরা রাখতেছি, হ্যাঁ গোলটা 3টা, আর এটা কয় ভাবে হতে পারে, কয়টা প্রসেস আছে, কয় জনের কয়টা ম্যাচ হইতেছে, এটা কি উপরে যাবে, তার মানে 4, 4টা ম্যাচ হইতেছে। যদি আমাদের এখানে 50টা ম্যাচ থাকতো সেটা ধরো 15। আমার এখানে তোমার যদি আমরা তোমার লেটার বক্সের অঙ্ক দেখছি, যেমন একটা লেটার বক্স থাকে, লেটার বক্সের মধ্যে তোমার 1000টা লেটার রাখা যায়। তো এই ক্ষেত্রে আমরা কি করি, লেটার বক্স কয়টা, একটা, আমার তার মানে পসিবিলিটিস কয়টা, 1000টা। যদি লেটার বক্স আমার 3টা থাকে তাহলে কি, যেখানে আমরা রাখতেছি 3টা আর আমাদের 1000টা চিঠি, এরকম। আবার আমরা এই ক্ষেত্রে যেটা আঙ্গুলের অঙ্কগুলো দেখছি, আঙ্গুলে আংটি পরানো যায় কয় ভাগে, আমার আঙ্গুল কয়টা, আমার আঙ্গুল আছে টোটাল 10টা। এখন আংটি আমার কাছে কয়টা আছে, আংটি আছে আমার কাছে 50টা, তাহলে আমার আঙ্গুল কয়টা, 10। আঙ্গুল কি নিচে, যেটা নিচে যেটাতে রাখা যায় ওটা আমরা নিচে লিখবো, আর যেটা যেটা দিব ওটা লিখবো উপরে। তার মানে আমাদের আংটি কয়টা রাখা যায়, 50টা আংটি। আমরা কয়ভাবে সাজাতে পারবো, 10 টু দি পাওয়ার 15। আমরা ম্যাথটা দেখি, দেখো এখানে কি দেওয়া আছে, আমাদের y এর একটা ভ্যালু দেওয়া আছে, y সমান সমান tan ইনভার্স x, এবং আমাদেরকে বলছে যে y কে দুইবার ডিফারেন্সিয়েশন করে যদি আমরা x এর মান 0 বসাই তাহলে ভ্যালুটা কত হবে। হ্যাঁ, তো চলো আমরা অঙ্কটা করে দেখি। তো আমাদের অঙ্কের ক্ষেত্রে এখানে কি আছে, আমাদের দেওয়া আছে y ইকুয়াল টু tan ইনভার্স x। এখন এটাকে যদি আমরা x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি y1, তাহলে কি আসে, tan x এর ডিফারেন্সিয়েশন করলে আসে হলো আমাদের 1/1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, এখন আমাদের কি বলছে, y2 চাইছে, তো আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করি। আবার ডিফারেন্সিয়েট করলে কি আসে, আবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তোমাদেরকে একটু ভাঙে দেখাই। এটা আসলে মেইনলি কি ছিল, এটা মেইনলি ছিল হলো 1 প্লাস x স্কয়ার ইনভার্স 1। আমরা এটুকুকে যদি x ধরি তাহলে কি হয়, n টা সামনে আসে পড়ে, -1 সামনে আসলো, তারপর কি 1 প্লাস x স্কয়ার, এটা কি -2 হয়ে যাবে, এক মাইনাস হলে একের সাথে আরো এক মাইনাস হলে কি হয়, -2 হয়ে যায়। বাকি আমার এটুকুকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু এটা আদৌ x না, তো এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কত হয়, 0 প্লাস 2x। আই হোপ আমি তোমাদেরকে বুঝাতে পারছি। তাহলে এখানে আমাদের আলটিমেটলি কি থাকে, আলটিমেটলি আমাদের থাকে হলো -2x ডিভাইড 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার। যেহেতু এটা মাইনাস আসছিল, এটা উল্টা গেলে কি জাস্ট হোল স্কয়ার থাকে। এখন আমাদের কি বলছে, x2 এর মধ্যে যদি x এর ভ্যালু 0 হয় y2 এর মধ্যে, তো y2 এর মধ্যে যদি আমরা x এর ভ্যালুগুলো 0 বসা দিই তাহলে দেখো আমাদের কি আসে, -2 * 0 1 প্লাস 0 হোল স্কয়ার। তো আমাদের আলটিমেটলি কি থাকে, 0/1 অর 0। দ্যাট ওয়াজ দ্য অ্যান্সার। এখানে দেখো আমাদের পায়ের যে ভ্যালুটা দেওয়া ছিল এটার কোনো দরকারই নেই, সো ওটা নিয়ে প্যানিক হওয়ার দরকার নেই। তোমাদের পরীক্ষার কোশ্চেনে এরকম অনেক প্যানিক মার্কের জিনিস দিবে যেগুলো নিয়ে তোমাদের প্যানিক হওয়ার মতো, বাট প্যানিক হবে না। ম্যাথ করো, তুমি তোমার নিয়মে করো, দেখবে যে ম্যাথগুলো খুব সহজেই সলভ হয়ে যাবে। এটা আমাদের অ্যান্সার ছিল। এখন আমাদের 4 নম্বর কোশ্চেনটা দেখতে, আমাদের এখানে বলা আছে যে যদি ম্যাট্রিক্স A সামথিং হয় এবং I একটি 3x3 ইউনিট ম্যাট্রিক্স হয় তবে AI ইকুয়াল টু কত। এখন দেখো এই ম্যাট্রিক্সটা আমাদের কি দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে -2 -1 3, এটা দেওয়া আছে। হ্যাঁ, তো এটা ম্যাট্রিক্সটা কি, এটাতে তোমার সারি সংখ্যা কত, সারি সংখ্যা হলো তোমার একটা, কলাম সংখ্যা 3টা, তার মানে কি এটার ক্রম কত, 1:3। ওকে, আর আমাদের যে আইডেন্টিটি ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের বলা হয়েছে আইডেন্টিটি ম্যাট্রিক্সের তোমার ক্রম হলো 3:3। ঠিক আছে, তো এখন দেখো 1:3 * 3:3, যেহেতু তোমার প্রথমটার কলাম সংখ্যা এবং দ্বিতীয়টার সারি সংখ্যা মিলছে, ফলে এটা গুণ করা সম্ভব। এখন আমরা একটা জিনিস জানি, কি জিনিস জানি, যে কোনো ম্যাট্রিক্সকে A হোক, B হোক, C হোক, D হোক, অমুক হোক, তমুক হোক, যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করি তাহলে ম্যাট্রিক্সের কোনো চেহারা বদলায় না, যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটাই অবশিষ্ট থাকে। এই ম্যাথটা ছিল তোমাদের জাস্ট হলো বেসিকটা চেক করার জন্য। হ্যাঁ, এখানে কিন্তু এরকম কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই। দেখো এটা কিন্তু প্রথমে আমরা ক্রস চেক করলাম যে আসলে কি গুণ সম্ভব কিনা, আদৌ কি এ এবং আই এর গুণ সম্ভব কিনা। যখন দেখলাম যে গুণ সম্ভব, তারপরে দেখলাম যে
তারপর আমরা ডাইরেক্ট বলে দিতে পারি তাহলে এ আই সমান এই থাকে। তার মানে আমাদের আলটিমেটলি এ আই এর গুণফল কত হয়? এ আই এর গুণফল হয় -2 -1 3। ঠিক আছে, এটাই ছিল একটা আনসার। তো তোমরা সকলে অনেক ভালো পরীক্ষা দিছো, আমি তোমাদের ম্যাথ খাতাটা দেখে অনেক স্যাটিসফাইড। আর আশা করি তোমরা আরো লেগে থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।